আসসালামু আলাইকুম। ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতি, মহুয়া মলুয়া, শিক্ষা, সঙ্গীত, জয়নুলের এবং কাজী নজরুলের স্মৃতি বিজড়িত এই ময়মনসিংহের নতুন করি 2025-এর অডিশন চলছে এবং বিভাগীয় অডিশন আজকের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আমরা আজকে পেয়ে গেছি আমাদের গানের মানুষ, প্রাণের মানুষ, 3 দশকের সমান জনপ্রিয়, যিনি সঙ্গীত শিল্পী দিয়ে যিনি ব্যান্ড শিল্পী হয়ে এই জগতে এসেছিলেন। তারপর তিনি সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, নিজে গান গেয়েছেন এবং অসংখ্য গানের গীতিকার। আমরা আমরা সরাসরি কথা বলতে চাই আশরাফ বাবুর সাথে, একজন জীবন্ত কিংবদন্তি। আশরাফ বাবু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই, একটু জানি এই নতুন করি মাইমেনসিং আমার মানুষ গান গায়, এই গানের শহর, এই প্রাণের শহরে এসে মাইমেনসিংয়ে কেমন শিল্পী খুঁজে পেলেন? আচ্ছা, তাহলে আমি বলি, আমি ময়মনসিংহে প্রথম আসছি হচ্ছে 91-এ। তখন আমাদের ব্যান্ড অরবিটের রেকর্ডিং চলছিল। এই সময় অফার আসলো যে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রোগ্রাম উইনিংয়ের সাথে আমরা তো পরে উইনিংয়ের আমরা এখন তো ময়মনসিংহে এসে আসলাম আর কি, এসে গান করলাম। তো জয় করে নিলাম ময়মনসিংহের মেডিকেল কলেজের স্টুডেন্টদের মন। তার কারণ হচ্ছে তখন আমার লেখা শুরু করা একটা গান মার্কেটে তখন অলরেডি চলতেছে, সেটা হচ্ছে না, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। এটা ডিফারেন্ট আজকে দিয়েছিলাম, শ্রাবণের মেঘ, জড়ো হলো আকাশে, দৃষ্টিপ্রদীপ, স্বর্ণলতা, রাজনীতি, 4টা গান। তো ওদের অ্যালবামটা আগে বেরিয়েছিল, তো ওই গানের জনপ্রিয়তা ছিল। আর ওই গানের শ্রাবণের মেঘ যে গান করেছিল আলী আহমেদ বাবু, তো ও আমাদের সাথে অরবিট করেছিল পরে 1 বছর মধ্যেই। তো ওই ব্যান্ড ছেড়ে এসে তো ও, আমি আর পলাশ, আমরা 3জন এসেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রোগ্রাম করতে। তখন একটা বিপুল সাড়া পড়ছিল আমাদের নতুন গান, লাল শাড়িও গিয়েছিলাম, প্লাস আগে আমাদেরই লেখা বা বাবুর গাওয়া, হ্যাঁ, এই গান নিয়ে তখন খুব ভালো একটা সময় কেটেছিল। ওই আমার প্রথম আসা ময়মনসিংহ, হ্যাঁ। আর এত বছর পরে আবার এখানে। আচ্ছা, এখন তো জাজ হিসেবে আসছি, এখন তো গাইতে আসিনি। এখন এত বছর পরে আসছি। আর ক্ষুদে শিল্পী আমরা এখান থেকে ভালো কালেকশন করছি, মানে বাছাই করেছি অনেক চুলচেরা বিচার করে আর কি। কারণ অনেক বছর পর এই নতুন কুড়িটা শুরু হলো, যার কারণে এই নতুন কুড়ি শুরু হওয়াতে এর আগে যে গ্যাপটা পড়েছিল তাতে আর কি এই সংস্কৃতি চর্চাটা একটু কমে গিয়েছিল। হ্যাঁ, সব দেশে আপামর সব দৃষ্টিকেই এটা কম ছিল চর্চাটা। তো এই নতুন কুড়ির কারণে থ্যাঙ্কস বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সরকার এখন যে বর্তমানে যারা অনুমতি দিয়েছেন আবার করার জন্যে নতুন কুড়ি, তো এই সুবাদে বাচ্চারা খুব ভালোই সাড়া দিয়েছে সারা দেশ থেকে, এবং ময়মনসিংহেও দেখলাম প্রচুর। এবং এখান থেকে আমরা চুলচেরা বিচার করে ঢাকায় নিয়ে যাব। তো সেই কার্যক্রম করছি এবং অলরেডি আমরা কিছু পেয়েছিও। আমরা তাদেরকে নিয়ে গিয়ে আরো সুন্দরভাবে উপস্থাপন করব নতুন করে। ও ভাই, একটু যদি জানি আপনার কাছ থেকে, আপনি শ্রাবণের মেঘ দিয়ে শুরু করলেন। আমি শ্রাবণের মেঘের ছোট্ট করে জানতে চাই, এটি কোন প্রেক্ষাপটে আপনি সৃষ্টি করেছেন? সেই কালজয়ী গান, এই গান বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষাভাষী মানুষ যতদিন গান শুনবে, এই গানের মৃত্যু নাই। এটার প্রেক্ষাপট যখন গানটা করি এটা 87-র দিকে, মেবি এই টাইমে 88-র দিকে তোরা রেকর্ডিং করলো। 89-এ অ্যালবামটা বেরিয়েছিল, তো 87-88 মাঝামাঝি সময়ে গানটা করা। তো ওই গানটা এর আগে আমি ওদের গিটারিস্ট যে আলী আহমেদ বাবু, ওনাকে আমি গানটা দিয়েছিলাম। উনি আমার বয়সে আবার 1-2 বছরের সিনিয়র। হ্যাঁ, তো উনি বলেছিল যে আমি তো গিটার বাজাই, আমি তো গান লিখি সুর করতে পারি না, তো আমরা একটা অ্যালবাম করব, তুমি আমাকে গান দিও, তোমার গান, তুমি তো ভালো গান লিখে টুকো, এগুলো বলে আর কি আমার কাছ থেকে গান নিয়েছিল সে। প্রথম গানগুলো ছিল দৃষ্টিপ্রদীপ, স্বর্ণলতা এবং রাজনীতি। একটা খাতাই ধরে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে কিছু লেখা টেখা আছে, আপনার পছন্দ হলে পরে আমি সুর করে দেবো, হ্যাঁ, বা এই করে দেবো। তো আগেই দেওয়া ছিল। তো পরে আমি বললো যে না, আমার 4টা গান লাগবে, সে 4টে গান করবে, গাইবে অ্যালবামে। তাদের 3জন ভোকাল ছিল,
চারটা চারটা করে 12টা গান তখন হতো। Yes, হ্যাঁ, এভাবে হতো। হ্যাঁ, হ্যাঁ। পরে উনি আমার কাছ থেকে 3টা গান নেওয়ার পরে উনি বলল যে আরেকটা গান লাগবে। তা তুমি আসো। আমরা কিছুদিনের মধ্যেই যাবো, আমাকে গানগুলো দিয়ে যাও। তো সেদিন যেদিন ডাকছে আমাকে উনি, তো উনার কাছে আমি আবার একটু পড়তাম, এই স্ট্যাটিস্টিক্সটা পড়তাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে উঠে এই ইন্টারমিডিয়েটে। তো উনি খুব গুড স্টুডেন্ট ছিল। তো ওনার বাসায় যেয়ে আমি বাসায় যাওয়ার যে সময়টুকু, রাস্তায় যাওয়ার আধা ঘন্টা বা ৪৫ মিনিট লাগে হেঁটে আসতে, সেই ক্ষেত্রে আমি গানটা আমার মাথায় করে, মানে আমার মাথাতেই রেকর্ড করেছি। এখন যেরকম অডিও রেকর্ড করে মোবাইল-টোবাইলে, তখন আমি মাথার মধ্যেই গানটা রেকর্ড করেছি যে আরেকটা গান দিতে হবে। আমি কখনোই কোনো গান আর কি ওই যে খাতা দিয়ে লিখে বসে এগুলা হয় না। আমার সবসময় আমার নেচারেই থাকতো, করতাম। আমি অন স্পট গান করতাম। অন স্পট গান করতাম, সুরও করতাম অন স্পট। মাথা মতো। আমি কখনো কোনো গান লিখিনি খাতায়। আমার কোনো গানের খাতা নাই এ পর্যন্ত। আপনি ওই চলতে, চলতে গান চলতে, চলতেই গান হয়ে যায়। যখনই বর্তমানের কথা বলছি। হ্যাঁ, আগে তো আর এত মানে ঢাকায় আসিনি। তখন খুলনাতে বসেই, আমার দেশের বাড়িতে বসেই গান লিরিক্স টিউন এগুলো করতাম। তো তখন তাকে আমি ওই চলতি পথেই গান করে নিয়ে গিয়ে তাকে দিই। তার একটা টেপ রেকর্ডার ছিল, ওখানে আমি এই পুরো ৪টা গান তাকে উঠিয়ে দিই সুরসহ। যাতে তারা ঢাকায় নিয়ে গিয়ে এই গানগুলা টেস্ট প্র্যাকটিস করে করে ফেলতে পারে। করে ফেলতে পারে। শ্রাবণ মেঘের ওইটাও আমি করে দিয়েছি। এই যে আজ কেন মন, আজ কেন হ্যাঁ, মন, আগে পিছে যে টানটা, ওটাও তুলে দিয়েছি তাকে, যাতে সহজ হয় আরকি গানটা। আমি যদি একটু আমি বেশ সুর অ্যাড করে গেতে যাই। আজ কেন মন উদাসী হয়ে, উদাসী হয়ে। হ্যাঁ, এই পার্টটা, এই পার্ট এই পার্টটাই আরকি। এই আ পার্টটা আ আপনি কি কখনো চিন্তা করেছিলেন এই গানটা কালজয়ী হবে? না, এরকম কোনো তো তখন তো চিন্তাই নাই। তখন তো আমি চিন্তা করছি যে টুকটাক গান-টান পারি আরকি। মানে আমি তো কখনো গান শিখিনি ওইভাবে কারোর কাছে। যদিও আমার ফ্যামিলিতে আমার বড় বোন, বড় ভাই এরা সবাই হারমোনিয়াম বাজায়, গান করত। হুম? কোনো স্টেজে না, বাসাতেই তারা করত। গানের চর্চাটা ছিল। সেই সেই ইটাই আমার ভিতরে ছিল। কিন্তু তাদের কাছেই যেটুক শেখা আরকি। কিন্তু কখনো ওইভাবে আমি স্টেজেও ছোটবেলায় করি নাই হারমোনিয়াম তুলে। এখন যে বাচ্চারা মানে এই করতেছে, যে করছে আমরা যে দেখছি হ্যাঁ, বাচ্চারা বাচ্চারা কত যে পেরেশানি বাবা-মা পেছনে লেগেই আছে, লেগেই আছে। লেগেই আছে। এরকম আমার পিছনে কেউ লাগে নাই। কেউ আমাকে প্রেশারও দেয় নাই যে তোকে গান করতে হবে বা কম্পিটিশনে যেতে হবে। এরকম কিছু ছিল না। তো আমার স্কুলেও তাই। এই স্কুলে আমি খুব মজা পেতাম। আমার সিনিয়র বড় ভাইগুলো যেই শুনতো আমি টুকটাক গান করি, হ্যাঁ, গাই হ্যাঁ। জোরে, জোরে, আমাকে ডেকে মাঠের মধ্যে বসাতো আর তারা গোল করে ঘিরে থাকতো। গান গাও। তা আমি তখন গান গাইতাম। আর পরবর্তীতে আমি লিখে, লিখে সুর করে এনে ওনাদেরকে শোনাতাম। নিজের গান নিজে লিখে নিজের সুর গান। দিতেন। আমি ৮২ সালে যখন স্কুলে পড়ি তখন আ 'দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি ইয়েস। তোমায়', 'স্বর্ণলতা' এই ২ টা গান বা আরো কয়েকটা গান ছিল আমি করেছিলাম। ওই বড় ভাইদের শোনাইছিলাম আরকি ওই টাইমে। এটি স্কুল পড়ুয়া। হ্যাঁ, এটা স্কুল থেকে আরকি তখন থেকে। হ্যাঁ, পরবর্তীতে এদেরকে গান দিলাম। সময় অনেক গেল, অতিবাহিত হলো। তো পরে আমি যখন আসলাম ঢাকায় তখন তো প্রফেশনালি কাজ শুরু করলাম। 90 থেকে আমি ঢাকায় আ কাজ শুরু করি ওই অরবিটের বদলে। অরবিট বলে। হুম, নরম্যান অরবিট। বাবা একটু যদি আমরা বাবু ভাই একটু জানি, আ একদম নিজের একান্ত চেষ্টায় খুলনা থেকে ঢাকা আসলেন। এসে একটি ব্যান্ড করলেন। ওই সময় তুমুল জনপ্রিয় ব্যান্ড করলেন। অরবিট করলেন। অরবিটের সারা ময়মনসিংহের কথা যেমন বললেন, সারা বাংলাদেশ চুষে বেরিয়েছেন। বাবু ভাই ৯২ সালে আপনি একটি আ করলেন। একটি তিরত্নের খেপা নামে আপনি একটি র‍্যাপ সং করলেন। যখন ওই সময়টা চিন্তা করাটা দুষ্কর। হ্যাঁ? আ আ আ এবং সেই বিখ্যাত গানগুলা চলছে। হ্যাঁ, পুরা অ্যালবামটা আপনারা করলেন এবং আ ওই 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 চলছে এমন একটি গান ছিল যারা যারা শুনছিল তাদের জীবনের মানে মনে হচ্ছে যে জীবন থেকে নেয়া প্রত্যেকটা জীবন্ত কথাগুলো আপনি বলছিলেন এবং গায়ে হলুদ আরো কিছু গান ছিল। আ আ আ এগুলা ডেস্ক সেটে বাজতো। ওই হঠাৎ করে র‍্যাপ সং এ আসলেন কিভাবে? আচ্ছা। অ্যালবামটা বেরিয়েছিল ৯৩ সালে। ৯৩ সালে। ৯৩ সালে এটাই করেছিলাম। ৯২ সালে নচিকেতা একটা অ্যালবাম বের করেছিল। যে 'লাল ফিতা সাদা মোজা' না ইয়েস, একটা হ্যাঁ, গান, হ্যাঁ, হ্যাঁ। ওই অ্যালবামটা। ওটা শুনে খুব ভালো লাগলো আমাদের কাছে। খুব সুন্দর লেগেছিল। তখন আমাদের কাছের মানুষ যেগুলো যাদের সাথে একসাথে মিশতাম, করতাম, যেরকম নাসিম আলী খান, আচ্ছা, আচ্ছা। পার্থ বড়ুয়া, এরা একসাথেই কাজ করতাম আমরা। তখন নাসিম ভাই বলল যে, "চলো না আমরা
তোমরা এটা করো না এরকম কিছু একটা, তুমি আসো বাবু গান লিখে, হ্যাঁ, সুর করে পার্থ বাজাবে, এরকম একটা কিছু একটা করো। তো সেই ক্ষেত্রে আমরা তখন চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা একটা সমসাময়িক কিছু একটা করতে পারি, আমাদের দেশেও তো অনেক ঘটনা আছে অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ। নিয়ে। তখন আমরা 10টা গানের একটা অ্যালবাম করলাম। কিছু গান, বাইরের কিছু গান সুর সংগ্রহ করে আমার কথায়, হ্যাঁ, আমি আম ওটাকে র‍্যাপ টাইপ আরকি পুরাটা। এরকম একটা অ্যালবাম আমরা রেডি করলাম। করে আমরা 93 সালে এটা রিলিজ করলাম। তো তখন তো আর বুঝিনি যে এটার এত সাড়া পড়বে সারা দেশে। হ্যাঁ? তো পরে বুঝলাম যে না, এটা একটা বোম্বে মরিচের মতন বাস্ট হয়ে গেছে আরকি ওই টাইমে। এবং হ্যাঁ, টানা আ ১ যুগের বেশি আপনারা ধরে রাখছেন ওই হ্যাঁ, গানগুলা হ্যাঁ, বিয়েতে হ্যাঁ, বাজছে, হ্যাঁ। হলুদে বাজছে, ঈদে বাজছে। ওটার পরপরই অনেক অ্যালবামই করেছি। অজগর হযবরল, লোকোসে। ডিনামাইট, চুরালিয়া, প্রায় ১৭-১৮ টা অ্যালবাম এরকম হ্যাঁ। ছিল আমাদের, করেছি। আর এখনো মন চাই করতে, কিন্তু সেরকম ওই কোম্পানিগুলো নাই, আর ওইরকম সাপোর্টিং কিছু নাই। আর আমার সাথে যারা কাজ করতো তারা তো বিভিন্ন প্রফেশনে, ইয়েস। হ্যাঁ, চলে এমনভাবে গেছে। চলে গেছে যেন পার্থ বড়ুয়া সোলস নিয়ে চলছে ব্যস্ত। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমাদের সাথে চারু করতো চরু ভাই। পরবর্তীতে, সে এনটিভিতে আছে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে। তো যদিও আমিও একসাথে এখনো কাজ করছি, কিন্তু এই র‍্যাপের গানগুলা খুব ধীর স্থির আরকি। মানে আপনাকে একটু আ আ মাঝে, মাঝে এখন যেমন ব্ল্যাক জ্যাং বা অনেক ওই হুম, হুম। অনেক ব্যান্ডই করছে। হ্যাঁ। আপনাকে মোটামুটি গান শুনলে একটু হ্যাঁ, আবেগ আপ্লুত করছে। ওরাও আমাকে বলে যে আপনারা করেন, হ্যাঁ? আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ, ওরাও এই চায়। তো আমি দেখলাম যে ইদানিং যারা করছে অনেক ভালো ভালো করতেছে। করছে। অনেক ভালো করছে। যেটা আমরা ওই সুযোগটা পাইনি ওই টাইমে। একটা ভিডিও করার সুযোগ হ্যাঁ, পাইনি কিছু আমরা। ফ্যাসিলিটির অভাব তো ছিল হ্যাঁ, ৯০ হ্যাঁ। ৯০ এখন দশকে। যেরকম এরা একটা গান করেই ভিডিওতে চলে হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছে, আমরা ওরকম পাইনি। আমাদের কোম্পানি আমাদেরকে এই ব্যাকআপটা দেয় নাই। তারা অডিও বেচেই কুল পাচ্ছে না, ভিডিও কখন ভিডিও করবে। কল। হ্যাঁ, তো ওই বাজেটটা দিত না কখনোই আমাদেরকে। আমরা কোনোভাবে আমাদের মানে রেকর্ডিং কস্টিংটা যেটা না লাগলেই না, এটাই খরচ করে আমরা গানগুলাকে তৈরি করেছিলাম ওই টাইমে। আর লাস্ট গান একটা করেছিলাম, এটা একটা প্রাইভেট চ্যানেল, মনে হয় বৈশাখী চ্যানেল, আমাদেরকে দিয়ে একটা গান করিয়েছিল। ওইটা একটা মৌলিক র‍্যাপ গান করেছিলাম। ওটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড। ওটা ইয়েস। ইউটিউবে আছে, ইউটিউবে সার্চ তো দিলে হ্যাঁ। পাওয়া যাবে। আর নেক্সটে ট্রাই করছি কিছু একটা করার আরকি। আমরা অবশ্যই আপনাকে চাই আপনি র‍্যাপে আবারও আসুন। আমরাও আপনার সাথে থাকতে চাই। বাবু ভাই এক একটু আ আ একটু যদি জানি আপনি বাংলাদেশের নানা নানা ধরনের সঙ্গীত শিল্পীর গান লিখেছেন, সুর করেছেন। আ এ এবং ভারতীয় বোম্বেও কাজ করেছেন, পঙ্কজ উদাসীর সাথেও কাজ করেছেন। একটু জানি পপ সম্রাট আজম খানের সাথে আপনার একটি তুমুল জনপ্রিয় গান আছে। সম্ভবত যদি ভুল না হয় ওটি তার শেষ অ্যালবাম ছিল। এবং সে বিখ্যাত গানটি কিছু চাওয়া আর কিছু পাওয়া এতটুকুই তো জীবন। জানতে চাই আজম খানের সাথে আজম কিভাবে? খানের সাথে সম্পর্কটা খুব ভালো ছিল আমাদের। যদিও আমি ছোটবেলা থেকে তার ফ্যান। কখনো ভাবিনি যে তার গান আমি করব। তো এর জন্য থ্যাঙ্কস জানাই আমাদের জিয়াউল হাসান পিয়াল, ডিফারেন্ট টাচের হ্যাঁ, পেয়াল। গিটারিস্ট, ড্রামার। তো পিয়াল আমাকে বলল, "চল আজম ভাইয়ের সাথে আমরা কাজ করি আজম ভাইকে নিয়ে।" তো সেই টাইমে আজম ভাই কোনো কাজই করত না। উনি ৪ বছর মিউজিক থেকে ডিটাচ ছিল। তো আ সম্ভবত ফ্রাস্ট্রেশন এর কারণে। তো আমি আর পিয়াল যেয়ে উনাকে ব্যায়াম করাতাম, বিভিন্ন সময় দিতাম তার ইয়েস। সাথে। দিয়ে তাকে ক্রিকেট খেলাইতাম। হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ, করে হ্যাঁ। টরে জি, তার জি। মন জয় করলাম আরকি। বললাম যে, "চলেন আমরা আবার কাজ করি।" তো বলছে, "তাহলে ফিন্যান্স করবে কে? আগে তো ওরা করত।" আমরা বললাম, "স্পন্সর আছে, আপনি চলেন আমরা কাজ করি।" আমরা স্পন্সর নিয়ে ইউজুব ইলেকট্রনিক্স এর মাধ্যমে, সুবিধা হ্যাঁ, ১ম ৪ টা অ্যালবাম করলাম। ১ম অ্যালবাম 'কিছু চাওয়া', 'কেউ নেই আমার', হ্যাঁ, 'আর গাইবো না গান', আগে এরকম অ্যালবাম করলাম। করে এটা বের করলাম। দেখলাম তুমুল জনপ্রিয়তা পেল। তারপর ও সঙ্গীতা থেকে আরেকটা অ্যালবাম তারা বের করলো আমাকে দিয়েই, আমার লেখা শুরু করা ইতে। পরে সিডি সাউন্ড নামে ওরাও একটা অ্যালবামের বোধহয় ৬ টা গান না কয়টা গান নিয়েছিল, মিক্স অ্যালবাম করেছিল। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আজম ভাইয়ের সবচেয়ে আমারই গান লেখা শুরু করা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি জি, বেশি। জি। একটা আমার জন্য একটা বিশাল পাওয়া যে সম্রাট, পপ সম্রাট,
যাকে ছোটবেলায় দেখেছি তার কাজ আমি করেছি। তো এটার জন্য আমি আল্লাহর কাছে খুব শুকরিয়া জানাই। আহ, আজম খান আমাদের মাঝে নেই, আহ, 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 তবুও আপনার গানের মাধ্যমে আজম খান বেঁচে আছে। আমরা অবশ্যই এই এই শো থেকে আমরা আজম খানকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। মহান রব্বুল আলামিন এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ও ভাই, অনেকে গান করেছেন। আমরা যদি আসি বাচ্চু ভাইয়ের দিকে, বাচ্চু ভাইয়ের সাথে আপনার কেমিস্ট্রিটা আমরা জানি যে অসাধারণ ছিল। সত্যি কাজ বাচ্চু ভাই, করতাম। তিনিও প্রয়াত হুম, সুসম্রাট। বাচ্চু ভাই, পার্থ দাস, জেমস এরা সবাই আমার খুব ক্লোজ ছিল। হ্যাঁ, ভাইয়ের বড় ভাইদের মতন, বন্ধুর মতন মিশতাম, যদিও বড় ভাইরা। হ্যাঁ, সেই টাইমে সেটা পার্থ বড়ুয়ার কারণে, কারণ 90 সাল থেকে পার্থ বড়ুয়ার সাথে আমি আমি একসাথে কাজ করে আসছি, 90-91 থেকে। তো সেই থ্রুতে আর বাচ্চু ভাইরা আমার শ্রাবণের মেঘ গানটা খুব পছন্দ করতো সবাই, জেমস, পার্থ সবাই। তো যার কারণে আর কি আমার গ্রহণযোগ্যতা তাদের কাছে একটু ছিল। যে না, এই ছেলেটার গান সবাই শুনছে, তাহলে এই ছেলেটা সবার সাথে তো তারা মিশতো না। না না, তো এইভাবে বুঝে আর কি আমিও তাদের সাথে বড় ভাই হিসাবে তাদের সাথে যোগাযোগ থাকতো। তো সেই ক্ষেত্রে ওই আমার কিছু কোম্পানি বন্ধু বান্ধব ছিল, যেমন ইউসুফ ইলেকট্রনিক্স, সেলিম খান, এরা আমার হ্যাঁ, বন্ধু বান্ধব। তো ওদের থ্রুতেই আমি, ওদেরই অফারে আমি মিক্স অ্যালবামগুলো করেছি। তো সেই ক্ষেত্রে আলোড়ন, তারপরে আলোড়ন, yes। চিরদুখী, এই দুটো মিক্স অ্যালবামে আমি বাচ্চু ভাইয়ের জন্য গান তুমুল করেছিলাম। জনপ্রিয় সেই রাইট। আলোড়ন আমার চিরদিন। হ্যাঁ, গানগুলোর কোনো অভিযোগ নেই যে হ্যাঁ, আমার প্রতারক ভেবেছো। ইউসুফ ইলেকট্রনিক্সের জন্য 3টা গান করেছিলাম, আর সঙ্গীতার জন্য একটা গান করেছিলাম, আপন পর। হুম, বাচ্চু ভাইয়ের। আর আর হাসান ছিল, আর বিভিন্ন হ্যাঁ, শিল্পীর গান ওই অ্যালবামে ছিল, ওগুলা করা ছিল। টুলু ভাইয়ের গান করা ছিল, তুলু ভাই, হ্যাঁ, আমার লেখা। টিপু, তারপরে নকিব ভাইয়ের গান, নকিব খান। নকিব ভাইয়ের গান ছিল। আমার ভাঙা চালে, এরকম গান ছিল। তো যদিও এটা অন্য অ্যালবামের, এটা হচ্ছে সাউন্ডটেকের একটা অ্যালবামের, তিন পাগলের। মনে পড়লো তাই বললাম আর কি। বাচ্চু ভাইয়ের সম্বন্ধে একটু যদি জানি আমরা। বাচ্চু ভাই, উনি, বাচ্চু ভাই একটা ক্রিয়েটিভ মানুষ ছিলেন। উনিও আমার মতন, যে আগের থেকে কোনো প্ল্যান ছিল না, বসলাম করব, আয় বস, এরকম একটা ছিল। হ্যাঁ, তো আর খুবই ফ্রেন্ডলি ছিল এরকম। আহ, আমরা যে জুবিনের কথা শুনতেছি হ্যাঁ, কলকাতায়, ইয়েস, যে জুবিন সবার সাথে মিশতো, বুঝতে পারছি, হ্যাঁ। সব শ্রেণীর লোকের সাথে তার বন্ধুত্ব চলিয়েছিল। আমার জানা মতে বাচ্চু ভাইয়েরও এরকম ছিল। যার কারণে জুবিনের মতনও কিন্তু আমাদের দেশের লোক সংখ্যা কম যদিও, আমরা চ্যানেলে জুবিনের দেখছি যে লাখ লাখ লোক, আমাদেরও লোক সংখ্যা কম বিধায় আমাদেরও বাচ্চু ভাইয়ের প্রাইম টাইমে, শেষ টাইমে অনেক লোকই হয়েছিল, অনেক তার শ্রোতাও হয়েছিল। তো বাচ্চু ভাই এরকম সবার সাথে মিশতো, সবার সাথে সে মিশতো, এবং তার ওয়েল বিহেভ। হ্যাঁ, আর মিউজিশিয়ানের তো কথাই নাই, গান বাজনা ঢেলে তাদের সাথে তো আরো ভালো। সাথে সাথে ফোন করতো, লাইভে ফোন করতো উনি। হ্যাঁ, লাইভে ডেকে নিয়ে হ্যাঁ, আসছি, আমরা দেখছি হ্যাঁ, লাইভে ডেকে নিয়ে এসে ওই ফোন করতো। পার্থ বড়ুয়াকে দিয়ে গিটার হ্যাঁ, বাজাইতেছে। আবার অভিমানীও ছিল খুব, না গেলেও মাইন্ড করতো। থাকলেও মাইন্ড করতো। হ্যাঁ, আবার মানে অনেক কি ছিল, প্রোগ্রামে গেলে আমাকে বললি না কেন। হ্যাঁ, ওনার প্র্যাকটিস পেটে যে আমরা খাওয়া দাওয়া করতাম দুপুরবেলায়, হ্যাঁ, আমারটা খাবি, আমারটা পড়বি, আর আরেকজনকে প্রোগ্রামে নিয়ে যাবি, আমাকে বলিস না। এই তো, টাইপের মানুষ। হ্যাঁ, এই টাইপের খুব খুব অভিমানী ছিল। বলতাম না, একবারে বন্ধুর মতন সবার সাথে, আমার সাথে একবার ফ্রেন্ড সার্কেল মতন মিশতো, যে আমার মনে হতো না জানি আমার ছোটবেলার বন্ধু, কিন্তু বড় ভাই আমাদের। আমি, বাপ্পি খান, তারপরে অংশু, সবার সাথে আমাদের একটা বন্ড ছিল দারুণ আর কি। সম্পর্ক। হ্যাঁ, দারুণ সম্পর্ক এগুলো ছিল। তো বাবুই, আমরা যদি বাবু, আমরা যদি একটু জানি আপনার কাছে, আপনি রুনা লায়লা ম্যাডামেরও গান হ্যাঁ, করেছেন, যেটি ক্লোজ আপ, যেটি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল। খুব, আহ, সেই গানটি হলো, গানটির নামটি আপনাকে বলতে চাই। এবং 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 কালজয়ী আরেকটি গান আপনি করেছেন, যেটি আহ, আহ, যেটি হচ্ছে বেবি নাজনীনের বন্ধু তুমি কই কই আচ্ছা, আচ্ছা। রে। এই গানটি রুনা আপার গানটা বলি। রুনা আপার গানটা হয়েছে কি, তখন তো রুনা আপা আমাদের আইডল। হ্যাঁ, একদম। সবসময় দেখি স্টুডিওতে আসে ওই ওই সময়টা, ওটা হচ্ছে সম্ভবত 2004-05 এরকম হবে না সময়টা। হ্যাঁ, চার সাউন্ডটেক, পাঁচ, হ্যাঁ। গানটা সাউন্ডটেকের ছিল পাড়াপড়শি। পাড়াপড়শি।
তো সেই ক্ষেত্রে রুনা আপা করেছিল ইন্ডিয়ার থেকে একটা মিউজিক ডাইরেক্টর নিয়ে আসছিল বাংলাদেশে, তার নাম ছিল টাবুন। টাবুন বোম্বে থেকে নিয়ে আসছে, বোম্বে, জি জি, আমি হ্যাঁ, আমি আমি বলতে পারছি। এনাকে নিয়ে আসছিল। ধন্যবাদ। আসার পরে পরে বলল যে গীতিকার খোঁজ করলো। ওনার ম্যানেজার ছিল হচ্ছে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ। তো ওনারা কাজ করতো অডিও আর্টে, স্টুডিওতে, ডিজিটন অডিও আর্টে। তো আমাকে জাহাঙ্গীর ভাই বলল যে আয় গানগুলা কটা গান করে দে, হ্যাঁ, রুনা আপার। তা আমিও তো একটা বিশাল সুযোগ পেলাম, হ্যাঁ, যে বিশাল একটা জায়গা থেকে আমাকে রুনা ডাকতেছে লায়লা। রুনাল্লা, যাই কই কি করবে টিউন। তো পরে বললো যে বোম্বে থেকে টাবুন আসছে। তো টাবুন সম্বন্ধে করলাম যে ধারকান ছবির ইয়েস ইয়েস, গানগুলো হ্যাঁ হ্যাঁ। টাবুনের করা, আরো সু- অনেক ওই গান, সময় জনপ্রিয় জনপ্রিয় হ্যাঁ। জনপ্রিয় গানগুলা করা। তো ওনার সাথে পরিচয় হলাম, পরিচয় হওয়ার পর জানলাম ওনার জন্ম বাংলাদেশের বিক্রমপুরে। ও, হ্যাঁ, বাংলাদেশের ছেলে, হ্যাঁ। বিক্রমপুরে উনি চলে গেছিলেন ওখানে। এবং উনি সফটওয়্যার নিয়ে অনেক ওই সময়ে উনি প্রোটুলস সফটওয়্যারে কাজ করতো সেখানে। অনেক হুম, update। অনেক আপডেট ছিল সে। এবং লুপ বানাতো, তার লুপগুলো আকাইতে, আকাই কোম্পানির কাছে সেল করতো সে, অনলাইনে ওই লুপগুলো কিনতো। তো ওর সাথে সম্পর্ক হলো, তখন গান করলাম, 4টা গান করলাম, আমি 4টা গান, কবির বকুল 4টা গান লিখলো, আর হচ্ছে আরেকটা জুলফিকার রাসেল বোধহয় জুলফিকার আছে, হ্যাঁ। একটা না 2টা গান করেছিল। তো টাবুন মিউজিক করে তার মধ্যে আমার একটা গানই রুনা আপার জন্য ভালো হয়ে গেছিলো, পাড়াপড়শি গানটা। পারাবশ্য, হ্যাঁ। পরে দেখলাম যে মেরিল আলোতে ওনাকে, হ্যাঁ, যে এই গানটার নামটাম বলতেছে, হ্যাঁ। তো পারাবশ্য। হ্যাঁ, তো আমার তখন খুব ভালো লাগছে। যদিও মেরিল প্রথম আলো গীতিকার সুরকারদেরকে এখনো পর্যন্ত তাদের ডায়াজে নিয়ে আসে নাই, এখন পর্যন্ত না। এখনো পর্যন্ত এটি না। কিন্তু একটি হ্যাঁ, এটা একটা মানে খুব দুঃখের ব্যাপার, দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশের এত বড় একটা কোম্পানি, আমরা এত পছন্দ করি তাদের প্রত্যেকটা প্রোডাক্ট, আমরা পড়ি বা করি, কিন্তু তারা আমাদেরকে মূল্যায়ন করে না। হ্যাঁ, আমাদের ফলকে তারা নিয়ে গিয়ে তাদের পরিবেশনা করে, তাদের মঞ্চকে উত্তপ্ত করে, কিন্তু আমাদেরকে ডাকে না। যাই হোক, এটা আমার একটা ক্ষোভ। আমার, শুধু আমার না, এটা আমাদের আমরা কলম সৈনিক যারা আছি, হ্যাঁ, যারা সুর করি, তাদের সবার মনের কথা। তো তো সেই প্রোগ্রামে রুনা আপাকে দেখলাম করতে। আর পরবর্তীতে রুনা আপার অনেক বছর গ্যাপের পরে আমি সুযোগ পেলাম শিশু একাডেমির বাচ্চাদেরকে নিয়ে, 100 বাচ্চাকে নিয়ে রুনা আপার জন্য একটা মৌলিক গান করা হবে তাদের বিজয় দিবস হ্যাঁ উপলক্ষে হ্যাঁ, জি বাংলাদেশে। জি জি জি। তো সেই ক্ষেত্রে আমি ডাক পেলাম যে করার জন্য, তো আমি ওই গানটা করেছি। পরবর্তী ওই একই মাসে বিটিভিতে আনন্দমেলা চলছিল, তখন বিটিভি থেকে আমাকে ফোন দিল যে আপনি ওইখানে করেছেন, তো আমাদের একটু করে দেন। তখন আমি রুনা আপার সাথে রুনা আপার সাথে আমি ঝিলিক, তারপরে ঝিলিক, তরুণ, কণা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাব্বির এবং ইমরান, এই চারজনকে ব্লেন্ড করে, মানে Yes, আমি দেখেছিলাম, সেই হ্যাঁ। আমল আর এই এই আমল, আমল, দুই আমল, দুই হ্যাঁ। আমলকে করে, তো আমি গানটা করলাম। তো ভাই, আহ, আপনি, আমরা 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 অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আমরা অনুষ্ঠান শেষ করার আগে আমরা জানতে চাই, তরুণদের নিয়েও আপনি কাজ করছেন। যেমন আপনার বন্ধু তোমায় মনে পড়ে, সেই নিশিতা বড়ুয়ার সেই গানটি কিন্তু তুমুল জনপ্রিয় হয়েছিল। এবং আমি আমি একটু জানতে চাই, এটার আগে জানতে চাই, বেবি নাজনীনে যে গানটি করলেন, বন্ধু তুমি কই কই রে, এটির ওই সময়টা একটু জানতে চাই। মানে এই গানটা তো এমন কোনো পানের দোকান নাই, শেরাটন সোনারগাঁ নাই, এমন কোনো জায়গা নাই, বা বেবি নাজনীন মঞ্চে উঠলে এই গানটা তাকে গেয়েই নামতে হবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস গান, এবং সকল শিল্পীরা এই গানটা গিয়েই দর্শকটা জমায়। এটি প্রেক্ষাপটটা যদি একটু শুনি। এই গানটা 2004 না 5 এরকম হবে, ওই যে ক্লোজ আপের আগে গানটা করেছিলাম আমি। তো এই গানটার সুরের ব্যাপারটা বলি। এই গানটা প্রথম মুখ যেটা, সেটা একটা ছায়া অবলম্বনে, আচ্ছা আচ্ছা। একটা পাকিস্তানি গানের একটা ছায়া অবলম্বনে, শুধু মুখের একটা পার্ট আর কি, নট পুরা গানটা আমারই কমপ্লিট করা, এবং বেবি আপার হেল্পেই এটা শেষ গান ছিল। এই গানটা আমরা পছন্দই করি নাই, এমনই হয়। পছন্দই করি না, যে কেমন একটা গান, কত মানসম্মত গান ভিতরে আছে, এই গানটা হবে। তো পরবর্তীতে আমি গানটা কমপ্লিট করলাম, বেবিয়াকে বললাম ঠিক আছে বলছি কর দেখি কি হয়, হ্যাঁ। তো বেবি আপারও অবদান আছে, উনিও আমার লিরিক্স টিউনের মধ্যে উনিও সহযোগিতা করেছেন, নতুন নতুন ওয়ার্ডও দিয়েছেন,
উনি। হ্যাঁ, তো দিয়ে এটা আর কি আমরা এই পুরো অ্যালবামটাই আমার কন্ট্রাক্টে ছিল। তো অ্যালবামটা বেরোলো। তো প্রথম দিকে অ্যালবামটা কিন্তু আম বের হয়ে কোনো আলোচনা আসতে পারে নাই। আলোচনায় আসে না। কারণ তখনকার অ্যালবামগুলা সঙ্গীতা ভিডিও করতো, একটা গান Yes, yes. করতো, তাহলে তখন আলোচনায় আসতো। এর মধ্যে ক্লোজ আপটা শুরু হলো। হ্যাঁ, শুরু হওয়ার পরে সেখানকার একটা পার্টিসিপেন্ট নাম দিনা, সে এই গানটা করেছিল। yes, yes. সেই গানটা করাতে সারা দেশব্যাপী গানটা আলোচনা আলোচনায় আলোচনায় চলে আসে। আসে। হ্যাঁ, আলোচনায় আসার পরে তখন সেলিম খান, আমাদের সঙ্গীতার মালিক মালিক, হ্যাঁ। সেলিম খান, তখন এই গানটা ভিডিও করে বোধহয় নায়িকা পলি সম্ভবত ছিল বা এরকম কেউ দিয়ে এটাকে করে আহ, বাজারে প্রচার করে, তখন তো তখন কিন্তু গানটা এই বিগ হিট প্রচারের হয়ে সাথে যায়। সাথে বিগ হিট, একদম বাম্পার যেটাকে বলে এক গানেই হুম, অ্যালবাম হিট। হুম, ওই আমরা আমরা শেষ করতে চাই। আপনি তরুণদের উদ্দেশ্যে যারা গান করছে, যারা গান করতে চায়, যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে একদম নতুন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে এখন তো সুপার ডিজিটাল যুগ, তারপরে আবার এআই। এ, এখন আমার বলার আগেই কিন্তু তারা করে ফেলে আর কি। তো যার কারণে আহ, আমার তাদের প্রতি একটাই অনুরোধ যে আমরা আমাদের গানগুলা যুগের পর যুগ চলে আসছে ডিউ টু কিছু কারণের জন্যে আর কি এই পর্যন্ত আসছে। বাঙালি এখনো অনেক সহজ সরল, এখনো অনেক সহজ সরল, তাদের চিন্তা চেতনা অনেক সহজ সরল। হ্যাঁ, তাদের মানে চাওয়াটাও অনেক কম, বোঝাটাও অনেক কম। তো আমরা এমন কিছু না করি যাতে তারা না বুঝে আর কি। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের গানের সুর, আমাদের মিউজিক যেগুলো আমরা করছি, সেটা আমাদের যেন বাঙালিত্বনা যেন থাকে। হ্যাঁ, বাঙালি তো তার ভিতরে যেন থাকে। yes, আর যদি বিদেশি গান করতে হয় তাহলে হোয়াই বাংলাদেশে, yes, তোমরা আমেরিকা আমি লন্ডনে চলে যে যাও। বিদেশি গান করো। হ্যাঁ, বাংলাদেশে থাকতে গেলে তোমাকে বাংলাদেশি গান করতে হবে, বাংলা গানই করতে হবে, নিজের সংস্কৃতিকে নিজের তুলে সঙ্গে ধরবো, হ্যাঁ। আর তুলে যদি ধরতে হবে। যদি করোই তাহলে তোমাকে লিখে দিতে হবে যে এটা ফিউশন, এটা আমি Yes, বিদেশি সুর থেকে নিয়ে গানটা করেছি। yes. তো এইভাবেই প্রথমেও তাই ছিল, আমরা বিদেশি গানের সুর অনুকরণে আমাদের জেমসও করেছে, আমাদের টুলু ভাইরাও হ্যাঁ, করেছে, হ্যাঁ, হ্যাঁ। মাইলসও করেছে। মাছি করে। হ্যাঁ, তারা বলে দিয়েছে যে এই গানটা এখান থেকে নেওয়া। অমুক, হ্যাঁ, অমুক স্থান। আমিও অনেক কপি গান করেছি একসময়, তখন আমি বলেও দিয়েছি যে এই গানটা এখান থেকে নেওয়া। তো সেই বলাটা বলতে হবে, বুঝাতে হবে পাবলিককে যে এটা আমাদের আমাদের গান না, এটা সংমিশ্রী গান। আর বাঙালি গান, যত আমরা বাংলা গান করব, আমাদের সংস্কৃতিটা, আমাদের যে সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতিটা, এটা আরও উন্নত হবে, আরও বিকশিত হবে। হুম, কারণ বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, Yes. বাংলা যুদ্ধ করে আমরা বাংলা ভাষাটা পেয়েছি। শুধু আমরা না, এখনো যুদ্ধ করছে কলকাতার হ্যাঁ, বাংলা হ্যাঁ, ভাষাভাষীরা, তাদের সব বাংলা ভাষা নিয়ে। তো এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি। শেষ হয়নি। আমরা চাই বাংলা ভাষাকে পৃথিবীর সেকেন্ড ভাষা হিসাবে রাখতে। একদম। হ্যাঁ, তো সেইটার জন্য আমরা যুদ্ধ করব। আমরা এখন যুদ্ধ করছি বাংলা ভাষাকে খেদাও হ্যাঁ, বিতাড়িত করার বিতাড়িত জন্য। করার জন্য, হ্যাঁ। তো এইটা আমরা চাই না, এটার জন্য এখন রক্ষা করার দায়িত্ব। রক্ষা করার দায়িত্ব আমাদেরকে, বাংলা ভাষাকে। তো যার কারণে আমাদেরকে বাংলায় সব কিছু করতে হবে, বাংলার প্রতি মায়া রাখতে হবে, এবং বাংলা গান বেশি করে শুনতে হবে, বাংলা গানে মানুষের মনকে জয় করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ বাবাই। আমরা শেষ করছি না, কথা বলতে বলতে অনেক কথাই আসে বাবাই। আমাদের ক্যামেরার পেছনে আপনার আমার প্রিয় মানুষ আছে, যার একটা অ্যালবাম করেছিলেন মালতী নামে, আমাদের রানা ভাই, যিনি ময়মনসিংহ এর গর্ব। এবং ওই সময়ে এই গানের পাগলামিতে বা গানের ভালোবাসায় আপনার কাছে গিয়েছিল, আপনি একটি তাকে একটি দুর্দান্ত একটি অ্যালবাম করে দিয়েছিলেন, এবং বড় বড় মানুষের সাথেও তার অ্যালবামটিও সমান জনপ্রিয়তা লাভ করেছিল। এই রানা ভাই সহ এখন যারা কাজ করছে, বা এখন আপনি কি কি কাজ করছেন তরুণদের নিয়ে একটু বলবেন? হ্যাঁ, তখন আমি তরুণদের নিয়ে কাজ করতাম, অনেক কাজই করেছি। তো ওই মাঝে মাঝে মনে পড়ে তাদেরকে আর কি, ইউটিউবে আর কি পাই। হ্যাঁ, এখন দেখতে পাই না। তো রানার কাজ তখন করেছিলাম। তো সবসময় কোম্পানি তার বিজনেসটা ইয়েস, খুঁজে, ইয়েস। হ্যাঁ, যে ভালো ভয়েস থাকলে তারা ইনভেস্ট করবে, অ্যালবামের খরচটা চালাবে। নাহলে তো নিজের পক্ষে সম্ভব না 10টা গানের মিউজিক করা। হ্যাঁ,
আর তখন তো সবাই বেকারই বলতে গেলে, এইসব ছেলেপেলেরা যারা গান করতো ওই টাইমে ম্যাক্সিমাম সব বেকার আর কি। ভালো গায়ে এসে বলতো ভাই করে দেন অ্যালবাম। আমি কোথায় করবো বাবা, তোমার মতন আমি তো করে খাচ্ছি এখানে ইন্ডাস্ট্রিতে। তো ওর গলা আমি শুনিয়েছিলাম, একটা ডেমো গান করে কোম্পানিকে পছন্দ করেছিল, পুরো খরচেই কোম্পানির খরচেই এই অ্যালবামটা আমরা করলাম এবং মোটামুটি বেশ ভালো সাড়া ফেলেছিল ওর গান। ওর অ্যালবামের নাম ছিল, আমার এখনো মনে আছে, মালতী। হুম, তো এই পাশাপাশি আরেকটা অ্যালবাম করেছিলাম, মায়া নামে একটা অ্যালবাম। একটা ছেলে ছিল তারেক শাহরিয়ার। এদের দুজনের অ্যালবাম একসাথে আমি কোম্পানিতে দিই এবং আল্লাহর রহমতে ওই দুটা অ্যালবামেই কোম্পানি বেশ ভালো লাভবান হয়েছে আর কি। পরবর্তীতেও বলেছিল ওদের অ্যালবাম করতে, কিন্তু তাদের মধ্যে একটি ছেলে আম, সে মারা গিয়েছিল, যার কারণে আর কি আর পরে আর হয় নাই। তো এতদিন সঙ্গীতা কোম্পানি থাকলে, ক্যাসেট থাকলে হয়তো মালতীর পরে আরেকটা নাম দিয়ে আরো কিছু বেরোতো আর কি, শাহবাজ খান রানার ওই টাইমে। হ্যাঁ। ও ভাই, আমরা একদম শেষ করব। ও ভাই, দুই লাইন গান শুনতে চাই। দুই লাইন আপনি আপনি আপনার যে কোনো প্রিয় দুই লাইন গান শুনতে শুনতে আমরা বাড়ি যেতে চাই। এবং দর্শকদের গানটি শোনার আগে পঙ্কজ উদাসের ওই গানটি আমার রিকোয়েস্ট করেছে। আমি বলবো যে আপনার যেটি এই মুহূর্তে ভালো লাগতেছে ওটি করবেন এবং আমাদের ময়মনসিংহ টিভির দর্শকদের উদ্দেশ্যে দুই লাইন বলে আপনার দুই লাইন শুনে আমরা আজকে বিদায় নিতে চাই। দুই লাইনের আগে আমি দর্শকদের কাছে শ্রাবণের মেঘগুলো করি। আমরা শ্রাবণের মেঘ শুনতে শুনতে বাড়ি যেতে চাই। আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমি আমি বাংলাদেশি সন্তান, বাংলাদেশি গান করতে চাই। এ, ইন্ডিয়ান আর্টিস্টের যে গান করেছি সেটা আহ, যদিও ওভারঅল সবার জন্যে, তো এখন ওই লিরিক্সগুলো মনে নেই আমার। হ্যাঁ, ওখানে 4টা গান করেছিলাম, আলাউদ্দিন আলীর সুরে আমার লেখা, ওটা পঙ্কজ উদাস গিয়েছিলেন। তো বন্ধু অ্যালবামটা নাম। তো ভাই একটু দর্শকের উদ্দেশ্যে আমাদের যারা প্রান্তীয় দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে ময়মনসিংহ টিভি দর্শকদের তো সেইতে আমি আমার লেখা আহ, প্রথম জীবনের গান সেটা আর কি গাই ময়মনসিংহ টিভির জন্য। শ্রাবণের মেঘগুলো জড়ালো আকাশে, অঝুরে নামবে বুঝি শ্রাবণী ঝড়ায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ালো আকাশে, অঝুরে নামবে বুঝি শ্রাবণী ঝড়ায়ে। আজ কেন উদাসী হয়ে দূর অজানা ছায়ারতে, শ্রাবণের মেঘগুলো জড়ালো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝড়ায়ে। অনেক অনেক ধন্যবাদ। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা যুক্ত হয়েছেন বা দেখছেন। 3 দশকের সমান জনপ্রিয় শত হাজারো গানের যিনি সৃষ্টি করেছেন, তার হাত দিয়ে শত শত হাজার হাজার শিল্পী সৃষ্টি হয়েছেন। সেই প্রিয় মানুষ, প্রিয়জন আমাদের আশরাফ বাবু ভাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আশরাফ বাবু ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আমরা এই বিশেষ ময়মনসিংহ টিভির বিশেষ আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ও ভাই, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। শুভকামনা এই চ্যানেলের জন্য। আর ময়মনসিংহের এই বিভাগের অথবা তথা মানে বাংলাদেশের সবার জন্যেই আমার শুভকামনা। আমরা নতুন বাংলাদেশ গড়ব, হ্যাঁ, বাংলা গান করব, বাংলা গান শুনব, হ্যাঁ। এবং আরেকটা কথা, শিশুদের প্রতি মনোযোগ দিতে হবে তাদের বাংলা গানে, এবং সুন্দরভাবে তাদের জীবন যেন আরও বিকশিত হয়। হ্যাঁ, শিশুদের জন্য একটু নজর দিতে হবে, ওদের দিকে নজর দেওয়া হয় না। অনেক অনেক ধন্যবাদ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই তারুণ্যের বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য আপনি আপনার সন্তানের প্রতি নজর দিন। আল্লাহ হাফেজ।